অনেক ধুমধামের সহিত সম্পন্ন হল আখি আদ্রিতের বিয়ে। আদ্রিত অবশেষে নিল স্বস্তির নিঃশ্বাস। হাজারো প্রতিকূলতা পেরিয়ে আখিকে নিজের করেই নিল সে আজ। এবার তাকে আর হাতছাড়া করবে না। বিদায়ের ক্ষণ এসে গেলে আখির পরিবার বেশ আবেগপ্রবণ হয়ে উঠেন, সাথে আদৃশের পরিবারও। আখি দুই পরিবারের প্রতি ফুটবল হয়ে পড়ে তখন সবাইকে একে একে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আশরাফ খান মেয়ের হাত আদ্রিতের হাতে দিয়ে বললেন, আমার নয়নের মণি তোমার হাতে তুলে দিলাম আদ্রিত। আমার মেয়ের জীবনে কিছুই চাই না, সব সক্ষমতা ওর মধ্যে আছে, শুধু ও একটু ভালোবাসার কাঙাল। আমার পাগলি মেয়েটাকে জীবনভরের ভালোবাসাটা দিও শুধু। চিন্তা করবেন না স্যার, আপনার নয়নের মণিকে আমি প্রাণ দিয়ে হলেও আগলে রাখব আজীবন। আখি আদ্রিত বাবা মায়েদের সালাম করে নিল। তাদের গাড়িতে তুলে দেওয়া হল। গাড়িতে উঠার সময় দেখতে পেল আখি আদ্রি সদূরে দাঁড়িয়ে আছে, জল এখনো বয়ে পড়ছে চোখ দিয়ে। আখি দ্বিতীয়বার আর না তাকিয়ে উঠে গেল গাড়িতে। আদ্রিশ পুরো বিয়ের সময়টাতে বাইরেই দাঁড়িয়েছিল। আখির গার্ড আর হলের সিকিউরিটি গার্ড তাকে ভিতরে যেতে দেয়নি। আদ্রিশ অনেক চেষ্টা করলেও, অনেকবার আখির নাম নিয়ে ডেকেছেও, কিন্তু তার বিপরীতে শূন্য হাতে ফিরতে হয়েছে আদ্রিশকে। বর্তমানে নিজেকে পৃথিবীর বোঝা ছাড়া কিছুই মনে হচ্ছে না তার। যাকে পাওয়ার জন্য কত কিছুই না করল, আদ্রিশ কখনো তাকে এভাবে হারিয়ে যাবে কল্পনাও করেনি। এই মাত্র আখির গাড়ি তার সামনে দিয়ে গেল। তোমাকে হৃদিকার চেয়েও ভয়ঙ্কর কিছু দিতে চেয়েছিলাম আদ্রিশ, কিন্তু পরক্ষণে যখন দেখলাম তুমি অনুতপ্ত, অনুশোচনার আগুনে জ্বলছ, তখন নিজের সিদ্ধান্ত পাল্টালাম। কারণ অনুশোচনার আগুনে পোড়া আর ভালোবাসার মানুষকে অন্যের সাথে মেনে নেওয়ার মতো পীড়াদায়ক কিছু আর হতে পারে না। তুমি সত্যিই আমাকে ভালোবেসেছিলে আদ্রিশ, কিন্তু আফসোস তোমার ভালোবাসায় খুঁত ছিল। আর প্রমোদ তো অঙ্গনা তোমার মতদের ছাড় দেয় না। তুমি যতদিন অনুশোচনার আগুনে জ্বলবে ততদিনই স্বাভাবিক থাকবে আদ্রিশ, কিন্তু যেদিন জানতে পারবো এই অনুশোচনার সমাপ্তি ঘটেছে, সেদিন তোমার জীবন আর স্বাভাবিক থাকবে না, অস্বাভাবিক করে দিবে তোমার সবকিছু এই প্রমোদ তো অঙ্গনা। এই যে ডাসাহেবা, কি ভাবা হচ্ছে? এত কাঁদলে কেন? মাথা ব্যথা করবে না। বাবা মা ছেড়ে তো আপনি আসেননি। আখিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল আদ্রিত। জানো আখি, সত্যিই নারীদের কোনো তুলনা হয় না। জন্ম থেকে এক জায়গায় বড় হয়ে একটা সময় তাকে অন্য ঘরে চলে যেতে হয়। পুরাতন টান ভুলে নতুন মানুষ, নতুন জায়গাকে আপন করে নিতে হয়, যা তারা অনায়াসে মেনে নেয়, হাসি মুখে সব মানিয়ে যায়। আসলেই নারীরা যা পারে তা কোনো পুরুষ কখনো পেরে উঠতে পারবে না। পিরিয়ড থেকে শুরু করে ডেলিভারি পেইং অবধি যে যন্ত্রণা নারী সহ্য করে, কোনো পুরুষের সে ধৈর্য আর মনোভাব থাকতে পারে বলে আমার মনে হয় না। যদি পৃথিবীর সব কয়টা পুরুষ আপনার মতো হতো, তবে পৃথিবীটা সত্যিই আলাদা রূপ নিত। ভালোই হয়েছে সব পুরুষ আমার মতো না। কেন? কারণ তখন তুমি আমার উপরও অনেকটা অপশন পেয়ে যেতে। আখি আদ্রিতের বুক থেকে নিজেকে সরিয়ে এবার অনেক ভাব নিয়ে বলল, অপশন তো এখনো অনেক আছে, ওই আমি একটু দয়াবান তো, তাই আপনাকে বাছাই করা। আদ্রিত এক টান দিয়ে আখিকে নিজের অনেকটা কাছে নিয়ে এসে বলল, অপশন হতে পারে তোমার কাছে হাজারটা, কিন্তু সঠিক উত্তর আমি ছিলাম আর আমিই থাকব। গাড়িতে ড্রাইভার আছে ভুলে গেছেন? তুমি চোখের সামনে থাকলে তো আমি পৃথিবী ভুলে যাই সুখ। আখির মৃদু কণ্ঠে বলা কথার উত্তরে আদ্রিতের মোহনীয় বাণী আখিকে আরও লজ্জায় ফেলে দিল। আদ্রিতকে ছাড়িয়ে গাড়ির জানালার দিকে তাকিয়ে মুচকি হাসল। আদ্রিত আখির হাত ধরেই থাকল। আদ্রিশ আখির স্বপ্নের ভুবনে এসেছে, নিজের পরিবারের কাছে এসেই মায়ের পায়ে লেপ্টে পড়েছে, কেঁদে কেঁদে বলতে শুরু করেছে, মা গো, আমায় ক্ষমা করে দাও। আমি জানি তোমরা আমায় ক্ষমা করনি, তাই সেদিন আমাকে হাসপাতালে দেখতে গেলেও, আমার পাশে থেকে আমার দেখাশোনা করলেও আমার সাথে একটা কথাও বলনি তোমরা, বরং আমি সুস্থ আছি জেনে চলে এলে। আমি না হয় বাজে, তাই বলে কি এত পর করে দিবে? দেখো না, আজ নিঃস্ব হয়ে গেছি। আমার কেউ রইল না মা,
ওই হৃদিকা আমার সব কেড়ে নিল আমার আখিকেও। মায়ের মন আর শক্ত রাখতে পারলেন না, আদৃশকে পা থেকে তুলে চোখের জল মুছে দিয়ে বললেন, ভেবেছিলাম তোকে কখনো ক্ষমা করব না, কিন্তু মা হয়ে যে নিরুপায় আমি, 9 মাস গর্ভে ধরেছি তোকে আমি, কি করে পর করে দিব। ভাইয়া, ভাবি ক্ষমা করে দাও আমায়, আমি সত্যিই আজ লজ্জিত। আমরা তোর উপর আর রেগে নেই আদৃশ, তুই তোর ভুল বুঝতে পেরেছি সেটাই অনেক। তোমরা আমার সাথে চলো, আমরা আবার একসাথে থাকব। না আদৃশ, এমনটা আর হয় না, আমরা এখানেও বেশি দিন থাকব না। আমি একটা ব্যবসা শুরু করেছি আর কম দিনে অনেক উন্নতিও হয়েছে, কয়েকদিনেই নিজের উদ্যোগে নিজের একটা বাড়ি তৈরি করার কাজ লাগাব। কেন ভাইয়া, আমাদের বাড়ি আছে তো। না রে, ওই বাড়িটাও বাবা তোর নামে লিখে দিয়েছে, আমি নিজের ক্ষমতায় নিজের সবকিছু গড়তে চাই নতুন করে। ভাইয়া, এখন আমার সবকিছুই তো তোমরা, প্লিজ তোমরা আমায় ফিরিয়ে দিও না, আমার সাথে চলো, আমি আমার সবকিছু তোমার নামে লিখে দিব, আমার চাই না আর কিছু, শুধু তোমরা সাথে চলো। না রে, তা আর হয় না, তুই বরং নিজের জীবন নতুন করে শুরু কর, আমরা তোর পাশে আছি। পর করে দিলে না তোমরাও, ওই আখির নামক নির্দয়ের মতো তোমরাও পর করে দিলে, ভালোই করেছ, এটাই আমার প্রাপ্য, আমি কারো আপন না, কারো না। আদৃশ, শোন আমাদের কথা। আদৃশ কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে এলে আদিলের ডাকে কান না দিয়ে। আখিকে শায়লা মা আর ইশিকা মিলে আদ্রিতের কক্ষে নিয়ে এলেন। আখি, তোর কিছুর প্রয়োজন হলে আমাকে আগে ডাক দিবি কেমন? এত ভারী সাজে ক্লান্ত লাগছে, হয়তো যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তারপর রেস্ট করবি। মামুমি, আমি আসলে একটা কথা বলতে চাইছিলাম। বল। আঙ্কেল যা করেছিলেন তা উনার জায়গা থেকে ঠিকই ছিল, কিন্তু তারপর তো উনি সেটাকে নিজের ভুল হিসেবে ধরে নিয়েছেন। শুধু যে আদ্রিতের প্রাণের বদলে উনি বিয়েতে রাজি হয়েছেন তেমনটা নয়, সেদিন আমি উনার চোখে শুধু আদ্রিতের জন্য ভালোবাসা নয়, অনুশোচনাও দেখতে পেয়েছিলাম, তাই বিয়ের জন্য রাজি হয়েছি। তাছাড়া এনগেজমেন্টের দিন আঙ্কেল নিজের অনেক কাছের আত্মীয়দের তাদের মুখের উপর জবাব দিয়েছিলেন সবার সামনে, যখন উনারা আমার আর আদ্রিতের বিয়ে নিয়ে আঙ্কেলকে অপদস্থ করতে চাইছিল। আঙ্কেল সত্যিই অনুতপ্ত মামুনি, তোমাকে অনেক ভালোবাসেন, উনাকে আর কষ্ট দিও না। ওকে ভেবে দেখব তোর আঙ্কেলের কথা, এখন তুই ফ্রেশ হো। আদ্রিত সিয়ামের সাথে কি জানি গল্প করছে, একটু সময়ে চলে আসবে। শায়লা মির্জা কথাগুলো বলে চলে গেলে এবার ঈশিতা বলল, শুন, ফ্রেশ হয়ে আবার ঘুমিয়ে পড়িস না, আজ তো সাধনার রাত। তোকে একটা মেরে দাঁত সবটা ফেলে দিব, যা বলছি এখান থেকে। 2 সন্তানের মা হয়েছে কিন্তু সুবুদ্ধি উদয় হল না, বড় ভাবি আমি তোর সম্মান দিবি। বয়েই গেছে আমার। মস্করাসূচক ভঙ্গিতে চলে গেল ঈশিকা। আখি হেসে কক্ষে চলে গেল, পুরো কক্ষ যেন নতুন রূপ ধারণ করে আছে, চারিদিকেই ফুল ডেকোরেশন পুরো আখির পছন্দ অনুযায়ী করা হয়েছে। গোলাপের পাপড়িতে ছড়ানো বিছানার একপাশে একটা বেগুনি রঙের শাড়ি রাখা পেল আখি, সাথে একটা চিরকুট। এই যে আমার মিসেস, ভারী সাজটা খুলে শাড়িটা পরে নিও, চুলগুলো ছেড়ে চোখে হালকা কাজল দিও, আমার সুখকে যে আমার ওভাবেই পছন্দ। আখি হেসে শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার নিয়ে শাড়িটা পরে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো এবার। আখিকে হঠাৎ এমনরূপে বেরুতে দেখে ওখানেই আটকা পড়ল আদ্রিতের চোখ, যতবারই এই রমণীকে দেখে ততবারই যেন তার প্রেমে নতুন করে পড়ে। আদ্রিতের ধ্যানভঙ্গ করল আখি। এই যে সাহেব, ফ্রেশ হলেন কখন? আর কোথায়? শেরওয়ানি খুলে দেখি শার্ট পরে নিয়েছেন, আর এভাবে জায়নামাজে বসে কি করছেন? ফ্রেশ, আমি অন্য ওয়াশরুমে হয়েছি যাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় দেরি না হয়। অজু করে আসুন সাহেবা। শুকরিয়া আমরা একসাথেই আদায় করব আল্লাহ তায়ালার কাছে। আমি এখনই আসছি। আখি অজু করতে চলে গেল,
অতঃপর দুজন একসাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দুরাকাত নামাজ জামায়াতের সহিত আদায় করে নিল। নামাজ শেষে আখির চোখে আদৃত নিজে কাজল দেওয়ার জেদ করল, কথা অনুযায়ী তাই করল সে। আখিও মানা করল না। চলো। কোথায়? গেলেই বুঝতে পারবে। আখির হাত ধরে তাকে ছাদের দিকে নিয়ে আসল আদৃত। ছাদে প্রবেশ করতেই আরেক দফা চমকে গেল আখি। সারাটা ছাদ সাজানো, চারিদিকেই ফুল ও বেলুন, তাছাড়া অজস্র মোমবাতি, ছাদের এক প্রান্তে একটা বিছানা পাতানো, তার চারিদিক সাদা পর্দায় আবৃত, উপরের দিকটা খোলা, সবকিছুই আখির সুন্দর এক কল্পনার মতো মনে হচ্ছে। আদৃত আখিকে নিয়েও বিছানাটাতে বসাল। তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল চট করে। অনেক দিনের স্বপ্ন ছিল আখি তোমার কোলে শুয়ে জ্যোৎস্না বিলাস করব, আজ পূরণ হল অবশেষে। তুমি হয়তো ভাবছিলে আখি, এত পাগল হয়ে বিয়ে করেছি হয়তো প্রথম রাতেই তোমায় কাছে পেতে চাইব, কিন্তু আমি এমন কিছুটা ভাবিনি। শারীরিক সম্পর্কের জন্য তো পুরো জীবন পড়ে রয়েছে। বাসর রাতে প্রিয়তমার কোলে জ্যোৎস্না বিলাস করার ক্ষণ আর কত সময় থাকবে। শারীরিক সম্পর্ক ভালোবাসার একটা অংশ মাত্র, পুরো ভালোবাসা জুড়ে তার রাজ চলতে পারে না। আমার ক্ষেত্রে তো তা একদমই না। তোমার কি খুব খারাপ লাগবে যদি আজকের রাতের কিছুটা ক্ষণ তোমার কেলে শুয়ে কাটাই? খারাপ কেন লাগবে? বরং অনেক গুণ বেশি ভালো লাগবে। আখির কথার বিপরীতে আদৃত মিষ্টি হাসি উপহারে দিল। বেশ কিছুক্ষণ আদৃত আখির সাথে গল্প করল, নিজের মনে জমে থাকা আখির জন্য সেই লুকন্ত অনুভূতিগুলো আজ সব জানানোর প্রচেষ্টা করে গেল তাকে। আখি তার মধ্য দিয়ে আদৃতের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলে এক পর্যায়ে আদৃত ঘুমিয়ে গেল। জ্যোৎস্নার আলোতে আদৃতের সুদর্শন চেহারা আরও সুদর্শন লাগছে আখির কাছে। আজ এই গম্ভীর পুরুষের জন্য তার মনের ভালোবাসা ও সম্মান আরও হাজার গুণ বেড়ে গেল। আমি সত্যিই ভাগ্যবতী আদৃত। শুভ্রতা আপু ঠিকই বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার কপালে নিশ্চিত ভালো কিছু আল্লাহ তাআলা রেখেছেন। আমার ভাগ্যে আপনার মতো কেউ লিখা ছিল, তাই আল্লাহই বিশ্বাসঘাতককে সরিয়ে দিলেন। আজ আমি তা বুঝতে পারলাম। আজকে আপনি আরেক দফা প্রমাণ করে দিলেন আপনাকে ভালোবেসে আমি ভুল করিনি। আদৃষ্ট প্রথম দিনই আমায় কাছে টেনেছিল, সে জায়গায় জীবনের এতটা বছর একা পার করেও আজ ভালোবাসার মানুষকে এত কাছে পেয়েও নিজেকে সামলে রাখলেন, বরং রাতটাকে আরও রঙিন করলেন নিজের বুকের অফুরন্ত ভালোবাসার অনুভূতি প্রকাশের মাধ্যমে। আজ আমার চোখে আপনার সম্মানটা আরও বেড়ে গেল। কথাগুলো বলে আখি বেশ কিছু সময় আদৃতের মাথায় হাত বুলিয়ে দিল। অপলকে দেখে গেল তাকে বেশ কিছুক্ষণ। এবার পাশের একটা বালিশ নিয়ে তাতে শুইয়ে দিল আখি আদৃতকে খুব যত্ন সহকারে, তার কপালে আলতো করে চুমু কাটল, অতঃপর নিজে আদৃতের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরল। মির্জা হাউজের বাইরের রাস্তায় বসে আছে আদৃশ, বারবার তাকাচ্ছে বাড়িটার দিকে, বুকের ভিতর চলছে তোলপাড়। তুমি ঠিকই বলেছিলে আখি, যে যা করবে তাই পাবে। নিয়তি দেখো না আমারটা কিভাবে আমাকেই ফিরিয়ে দিল। সেদিন তোমাকে বাইরে রেখে আমি অন্যের সাথে রঙিন রাতে মগ্ন ছিলাম, হয়তো সেদিন তুমিও এমনভাবে কেঁদেছ, এমন যন্ত্রণায় পড়েছ। সেদিন বুঝতে পারিনি তোমার কষ্টটা, এমনটা স্বাভাবিক মনে হচ্ছিল আমার কাছে, মোহের পর্দা পড়ে গিয়েছিল আমার চোখে। কিন্তু আজ যখন চোখের সামনে তুমি অন্যের হয়ে গেলে তখন বুঝতে পারলাম সেদিন তোমার কতটা কষ্ট হয়েছিল। দেখো না আজ তুমি অন্যের বাহুতে আর রাস্তায় বসে তোমার ভালোবাসার হাহাকারে পড়ে মরছি আমি। সেদিন যদি নিজেকে সামলে নিতাম তবে আজ এই পরিণতি হতো না। হৃদিকা শুয়ে আছে হাসপাতালের বিছানায়, ভিতর জাগ্রত হলেও সারাদিন অচেতনের মতো পড়ে থাকতে হয় তাকে। মুখ ফোটে চাহিদাটাও বলার সক্ষমতা নেই তার। প্রতিশোধ নেওয়া তো দূর, এমন জীবন নিয়ে বেঁচে থাকাও এবার দুরূহ হয়ে পড়েছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলে তাও পারে না, চাইলে পালাতেও পারবে না, না তো নিজেকে শেষ করে দিতে পারবে। তবে এমন জীবন মৃত্যু থেকেও ভয়াবহ হৃদিকার জন্য। অসহায়ের মতো পড়ে থাকা ছাড়া আর কিছু করার নেই তার।
সাত সকালে চোখ খুলেই হঠাৎ আখিকে সামনে দাঁড়ানো দেখে ভিতর থেকে ঘাবড়ে উঠে হৃদিকা, রাগে গা জ্বলে যাচ্ছে তার কিন্তু কিছু করতে পারছে না, সকল ক্ষোভ যেন তার চোখ দিয়ে বেরিয়ে আসছে, মুহূর্তেই চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করে গেছে। এদিকে আখি হাসতে হাসতে বলল, ইস সুইটহার্ট, তোর এমন হাল দেখে সত্যিই আমার বুক ফেটে যাচ্ছে, প্রাণের বান্ধবীকে না দেখে থাকতে পারলাম না, তাই দেখতে চলে এলাম। ভালো আছিস তো? আমি তোকে সত্যিই নিজের অনেক আপন একজন মনে করতাম হৃদিকা, নিজের বোনের জায়গায় বসিয়েছিলাম তোকে, কিন্তু জানতাম না স্বার্থপর কারো আপন হয় না। তবে তুই কেমনে ভুলে গেলি হৃদিকা আমার বিষয়ে? আমার সাথে লাগতে আসার আগে কি একবারও তোর মন কাঁপেনি? কিভাবে ভুলতে পারলি আমি আখি সবকিছু জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখি? দেখলি তো কি হাল হলো অবশেষে। তা চলি, ভালো থাকিস। কেমন? আখি চলে গেল। অসহায়ত্বে হৃদিকার চোখ বেয়ে গড়িয়ে পড়ল জল। কক্ষের বারান্দার প্রান্তে দাঁড়িয়ে আছে আখি, আজ মনে নেই কোনো গ্লানি। তিক্ত অনুভূতি সব চাপা পড়েছে আদ্রিতের অসীম ভালোবাসার নিচে। তবুও মনে অল্প খারাপ লাগা বিরাজমান তার। সুখপাখির মন খারাপের ভাবটা যেন তার প্রেমিক পুরুষ বুঝে যেতে পারল অল্পতে, এসে পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? জানেন আপনি, কখনো আমি নিজে জেনে শুনে কোনো অন্যায় করিনি। আমি আদৃশের জন্য হয়তো বাবা মাম্মাম বা পরিবার কখনোই ছাড়তাম না, সেটা আমার জীবনের একটা বড় অন্যায় ছিল যা আমি জেনে শুনেই করেছি। কিন্তু আমার তখন তার ন্যায় মনে হয়েছে, কারণ বাবা কখনো আমার ইচ্ছার বিরুদ্ধে যাননি, যা আমার জন্য খারাপ মনে হতো উনার তা উনি আমায় বুঝিয়ে বলতেন, বন্ধুর মতো পাশে থাকতেন সব সময়। জানো, সেদিন যদি আদৃশের জায়গায় কোনো গরিব ছেলেকেও বাবার সামনে নিয়ে যেতাম তাহলে হয়তো বাবা রাগ করতেন, কিন্তু বাবা এমন প্রতিক্রিয়া করতেন না যতটা আদৃশকে দেখে করেছিলেন। আদৃশের দাদু আমার বাবার ফুপুর স্বামী ছিলেন। উনি উনার প্রথম স্ত্রী ছিলেন। আদৃশের দাদু আমার বাবার ফুপু মানে আমার দাদুর উপর অনেক অত্যাচার করেন দ্বিতীয় বিয়ে করার জন্য, অতঃপর দাদু সুইসাইড করেন। সেজন্যই বাবা আদৃশের সাথে আমার বিষয় মানছিলেন না, আর আমার কাছে তখন উক্ত দিক অন্যায় বলে মনে হয়েছে, কারণ ওর দাদু এমনটা করেছেন বলে তো জরুরি ছিল না যে ও নিজেও এমনটা করবে। তাছাড়া আমি আদৃশকে অনেক ভালোবাসতাম, তাই ওর হাত ধরি। ভেবেছিলাম বাবাকে উক্ত বিষয় মানিয়ে নিব, যখন বাবা দেখবেন আমরা সুখে আছি তখন বুঝতে পারবেন এমনটা সকল ক্ষেত্রে হওয়া জরুরি না, কিন্তু অবশেষে বুঝতে পারলাম আমিই সেদিন অন্যায় করেছিলাম। জানি না বংশের ছাপ ব্যক্তিত্বে থেকে যায় কি না, কিন্তু এতটুকু বুঝতে পারলাম কখনো বাবা মায়ের বিরুদ্ধে যেতে নেই, যতই যা হয়ে যাক উনাদের মানানোর চেষ্টা করা উচিত, কিন্তু বিরুদ্ধে যাওয়া উচিত না। বাবা মাম্মাম আমাকে ক্ষমা করে দিলেও আমি নিজেকে ক্ষমা করতে পারি না। এসব বংশের ছাপ বলতে কিছু হয় না আখি, সবই মানুষের ব্যক্তিত্বে থাকে। শরীর ও মনে যদি নিজের আয়ত্ত না থাকে তবে নিজেকে প্রকৃত মানুষ বলে দাবি করা যায় না, এতে কারো বংশের কোনো দোষ হতে পারে না। আর মানুষ মাত্রই তো ভুল আখি, তুমিও ভুল করেছে, কিন্তু সে প্রকৃত মানুষ যে ভুল শুধরে নেওয়ার ক্ষমতা রাখে। আর তুমি তা করে দেখিয়েছ। হয়েছে, এবার আর মুখ গুমড়ো করে রেখো না, তোমাকে একদম ভালো দেখায় না এভাবে। তা আজ মন চাইছে না? কি? এই যে বৃষ্টি নেমেছে, আর আমার ময়ূরটা ঘরে বসে নিরাশ হচ্ছে। ময়ূর তো চলল, কোনো ব্যাং আপনি ঘরের কোণেই থাকেন। কি আমি কোনো ব্যাং? দাঁড়াও আসছি। আখি হেসে ছাদের দিকে ছুটে গেলে আদৃত পিছন গেল ছুটে। রাত তখন প্রায় 1টা, আশপাশটা নীরব, শুধুই চারিদিকে বৃষ্টির কলকাকলি শোনা যাচ্ছে। মনের আনন্দে ভিজে যাচ্ছে আখি, আদৃত বিমোহিত হয়ে দেখছে তাকে বৃষ্টিতে দাঁড়িয়ে। এই যে মিকুনো ব্যাং বৃষ্টির আনন্দ নিতে না চাইলে বাইরে আসলেন কেন? এই ময়ূরটাকে দেখব বলে। লজ্জা করে না এভাবে দাঁড়িয়ে একটা মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখতে? কেন করবে? মেয়েটা তো আমার নিজেরই বউ। বউ বলে কি সব অধিকার পেয়ে গেলেন? আদৃত এবার আখির দিকে এগিয়ে গিয়ে তার কোমরের পিছনে হাত রেখে তাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল,
আখিকে একদম নিজের মুখোমুখি নিয়ে এলো। নেশাভরা স্বরে বলা শুরু করল, বিয়ে করার মানেই তো সব অধিকার পেয়ে যাওয়া, কেন তুমি কি কোনো অধিকার থেকে বঞ্চিত করবে আমায়? ঠান্ডা শীতল পরিবেশটায় আদ্রিতের উষ্ণ নিঃশ্বাস উপচে পড়ছে আখির চেহারায়, যা এক প্রকার পাগল করে তুলেছে আখিকে। হুটহাট আদ্রিতের এমন পাশে আসা বয়ে আনছে তার জন্য একরাশ লজ্জা, তাই চোখ নামিয়ে নিয়ে লজ্জামিশ্রিত স্বরে উত্তর দিল, বিয়ের ক্ষণেই নিজেকে আপনার নামে লিখে দিয়েছি, আমার উপর সকল অধিকার যে এখন শুধু আপনারই। তবে তাই? আদ্রিত ঠোঁট কামড়ে বাঁকা হাসি দিল, আখি চোখ নিচু করে লজ্জাময় হাসি অটল রেখে আছে। এবার আদ্রিত আখির থুতনিতে এক হাত দিয়ে তার মুখ উঁচু করে ধরল। আখি বুঝতে পারল আদ্রিত কি করতে চাইছে, তাই নিজের চোখ বন্ধ করে নিল। আদ্রিত নিজের চোখ বন্ধ করে নিল, অতঃপর অধরে অধরে মিলিয়ে দিল। অল্পক্ষণ পর আখিকে ছেড়ে দিল আদ্রিত। অতি লজ্জায় আখি আদ্রিতের থেকে নিজেকে ছাড়িয়ে ছুটে যেতে নিলে আদ্রিত তার আঁচল পাকড়াও করল। কোথায় যাচ্ছ লজ্জাবতী, পালাবে কোথায় আমার থেকে? আখি কিছুই বলছে না, শুধু জায়গায় দাঁড়িয়ে ঘন নিঃশ্বাস ফেলছে। আদ্রিত এবার পিছন থেকে এসে আখির চুলগুলো একপাশ করে আখির ঘাড়ে একটা গভীর চুমু দিয়ে বসল, যাতে আখি শিহরণে পিছন ফিরেই জড়িয়ে ধরে তাকে। আদ্রিত আবারও মুচকি হাসি দেয়, অতঃপর আখিকে পাঁজকোলে নিয়ে কক্ষের পানে হাঁটতে শুরু করে। শায়লা মির্জা বিছানার একপাশ হয়ে শুয়ে আছেন, অপর পাশে আরিয়ান মির্জা। শত চেষ্টার পরও শায়লা মির্জা কথা বলেন না আরিয়ান মির্জার সাথে। এক কক্ষে থাকেন, এটাই উনার জন্য বড় পাওনা এই কয়েকদিন ধরে। তবুও চেষ্টায় কমতি নেই উনার। এই যে আদ্রিতের মা কথা বলবে না, বললাম তো আর হবে না এমনটা, শেষবারের জন্য ক্ষমা করো। তুমি কথা না বলে থাকলে আমার দিন ভালো যায় না জানো তো। এত রাতে প্যাক করো না তো, ঘুমোয়ে। বুঝেছি, আখির আইডিয়া এবার কাজে লাগাতেই হবে। ও মা গো, আহ, বুকে বড্ড ব্যথা হচ্ছে আমার, শায়লা বাঁচাও আমায়। আরে আরে কি হয়েছে আরিয়ান তোমার? হঠাৎ বুকে ব্যথা করছে কেন? দাঁড়াও আমি সবাইকে ডাকছি। আদ্রিত, আরে কি করছো তুমি? নবদম্পতি ওরা, রাত 1টার সময় ডাকতে যাচ্ছ ওদের? বুঝো না কিছু? কিন্তু তোমার যে শরীর খারাপ করেছে। আরে ও তেমন কিছু না, তোমার কথা না বলার দরুন অসুস্থ হয়েছি আমি। তুমি কথা বললে আর তোমার হাতে বুকের মধ্যে হালকা মালিশ পেলে সব ঠিক হয়ে যাবে। তুমি ছাড়া যে আমার বাঁচা মুশকিল শায়লা, ক্ষমা করে দাও। কখনো এমন অলুক্ষুনে কথা বলবে না, তোমার কিছুই হবে না। এই তো আমি মালিশ করে দিচ্ছি, আর কথাও বলছি, তুমি শান্ত থাকো প্লিজ। শায়লা মির্জা কাঁদতে কাঁদতে বললেন কথাগুলো। আরিয়ান মির্জা মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করলেন। যাক, অবশেষে লাইনে এসেছে, আখির বুদ্ধি আছে বলতে হবে। আখি আজও শাড়ি পরেছে, আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল। আদ্রিত হুট করে এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে তার চুলে নাক ডুবিয়ে দিল। রোমান্সের ভূত মাথা থেকে নামান ডা সাহেব, হাসপাতাল যেতে হবে। আদ্রিত এবার আখিকে নিজের দিকে ফিরিয়ে নেশাময় স্বরে বলল, মনের ডাক্তারের কাছেই তো আছি, হাসপাতালে গিয়ে কি করব? কথাটা বলে আদ্রিত আখির অধরের পানে এগিয়ে যেতে নিলে আখি তার মুখ চেপে ধরল। হাসপাতালে গিয়ে অন্য রোগীদের চিকিৎসা করবেন, এখন চলুন। আখি আলতো ধাক্কায় আদ্রিতকে ছাড়িয়ে নিয়ে এক প্রকার ছুটে কক্ষের বাইরে চলে আসে। আখি আদ্রিত বসে আছে খাবার টেবিলে, কর্মচারীরা খাবার বেড়ে দিলেও শায়লা মা আরিয়ান মির্জার আলাদা করে খেয়াল করছেন। আদ্রিত আখিকে মৃদু স্বরে বলল, এ কি আখি, বাবা মায়ের প্যাচাপ হলো কি করে? আখি আছে যেখানে সমস্যার সমাধান আছে সেখানে। তুমি কি করলে এমন? একটা আইডিয়া দিয়েছিলাম আঙেলকে, হয়তো কাজ হয়েছে। তুমিও পারো বটে। নাস্তা শেষে দুজন হাসপাতালের উদ্দেশ্য বেরিয়ে গেল।
আজকে হাসপাতালে তেমন কাজ করতে দিলেন না আশরাফ খান আখি আদ্রিতকে, বরং দুজনকে অর্ধেক দিনেই ছুটি দিয়ে দিলেন। আদ্রিত তো মহা খুশি। যাক, কপাল করে একজন শ্বশুরমশাই পেয়েছি। একমাত্র মেয়ের জামাইয়ের মনের ডাক কিভাবে বুঝে গেলেন দেখো, ছুটি দিয়ে দিলেন, আজ সারাদিন রাত ঘুরব তোমায় নিয়ে। হয়েছে, এবার এত খুশি না হয়ে গাড়ি ছাড়ুন। এখনই ছাড়ছি ডা সাহেবা। আদ্রিত গাড়ি ছেড়ে দিয়ে হাসপাতালের গেটের বাইরের রাস্তায় ওঠার আগেই কোথা থেকে আদৃশ তাদের গাড়ির সামনে চলে এলো। আদ্রিত সহসা ব্রেক কষল। দুজনই বেশ বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে গেল। কি হয়েছে আদৃশ? বুদ্ধি বিলুপ্ত হয়েছে তোমার? এখনই কি ঘটে যে তো ভাবতে পারছ? যা হওয়ার তো হয়ে গেছে আখি, আর কি হবে? শুধু শেষবার তোমাকে দেখতে এসেছিলাম, জানি আর কখনো ফিরে আসবে না, তবে আজ মন রাখার জন্য একবার হলেও বলো না ক্ষমা করে দিয়েছ, শান্তিতে মরতে তো পারব। কি বলছ এসব আদৃশ? আখির জবাবে আদৃশ কিছু বলল না, বরং রহস্যময়ী হাসি দিয়ে পিছু হাঁটতে লাগল। অপর পাশ থেকে দ্রুত গতিতে একটা গাড়ি আসতে দেখল আখি, কিন্তু কিছু বলে বা করে উঠার আগেই আদৃশ চলে গেল সে গাড়িটার সামনে। মুহূর্তেই আদৃশ গাড়ির প্রবল ধাক্কায় উড়ে গিয়ে বেশ দূরে ছিটকে পড়ল। আখি আদৃত ছুটে গেল আদৃশের কাছে। আদৃশ আখির হাত ধরে খুব কষ্ট করে মুখে কথা ফোটাল। আখি, মানুষ এমন অবস্থায় কখনো মিথ্যে বলবে না, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি আখি। আদৃশ জ্ঞান হারিয়ে গেল। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে, আখি আদৃত এখনো বেরোয়নি অপারেশন থিয়েটার থেকে। আদৃশের অপারেশন চলছে। বাইরে আখি আদৃশের পরিবার দাঁড়িয়ে আছে। অনেক সময় পর আখি আদৃত বেরিয়ে এলো। সবাই উৎসুক হয়ে এগিয়ে গেল তাদের দিকে। জাহানারা রহমান কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, আমার ছেলে ঠিক আছে তো? আখি আদৃত একে ওপরের দিকে তাকালো, তারপর বিষণ্ণতার সহিত আখি বলল, হ্যাঁ, বর্তমানে ও বিপদমুক্ত, তবে ওর এক পা একদম ভেঙে গেছে, কখনো তা ভালো হওয়ার সম্ভাবনা নেই। শরীরের বাকি অনেক অংশেই যথেষ্ট ক্ষয়ক্ষতি রয়েছে, তবে তা সেরে যাবে আস্তে ধীরে। শুভ্রতা আপু, তুমি আমার সাথে আসো। কথাগুলো বলে চলে গেল আখি তার কেবিনের দিকে। শুভ্রতা ওর পিছন গেল। কি হয়েছে আখি? আপু, জানি না বিষয়টা মা আর ভাইয়া মেনে নিতে পারবে কি না, তাই সবার সামনে বলতে পারিনি, আর বিষয়টা সবার সামনে বলার মতো না। ডাক্তার হিসেবে রোগীর পরিবারের একজনকে হলেও কথাটা আমায় জানাতে হবে, তাই ডেকেছি তোমায়। কি হয়েছে বলো? আদৃশ শারীরিকভাবে অক্ষম হয়ে গেছে। মানে ও আর কখনো শারীরিক সম্পর্ক করতে পারবে না, ওকে বাঁচানো গেছে, এটাই বড়। বিষণ্ণ মনে আখি বসে আছে হাসপাতালের এক প্রান্তে। আদৃত বুঝতে পারল তার মনোভাব, পাশে গিয়ে বসল তার। খারাপ লাগছে আখি আদৃশের জন্য? ছোটবেলা থেকেই ও আমার বন্ধু, 5 বছর প্রেমের সম্পর্কে থেকেছি, এরপর 3 বছর ওর সাথে সংসার করেছি। মিথ্যের আশ্রয় হলেও ভালোবেসেছিলাম ওকে, খারাপ লাগাটা কি অস্বাভাবিক কিছু হবে? আদৃত জবাবে কিছু বলল না। আখি তার বুকে ঠাঁই খোঁজে নিল। আদৃত শক্ত করে ধরল তাকে বুকের সাথে মিলিয়ে। যদি পারত তবে বুকে লুকিয়েই নিত আখিকে। আখির মনে অন্যের জন্য খারাপ লাগা মেনে নেওয়াটা কতটা কঠিন আদৃতের জন্য তা শুধু সেই জানে, কিন্তু কঠোর এই সত্য তাকে মেনে নিতেই হবে। পুরো একদিন পর আদৃশের জ্ঞান ফিরল। চোখ খুলে দেখতে পেল আখি তার চেক আপ করছে। আদৃশ মুখে হাসি টেনে ডাকল তাকে, আখি। চোখ দিয়ে অশ্র বইতে শুরু হয়েছে আদৃশের। দেখতে পেল আখি। একজন নার্স সেখানে থাকলে তাকে যেতে বলে আদৃশের পাশে বসল। এবার তার চোখের জল মুছে দিয়ে বলল, আদৃশ, তুমি যা করেছ একদমই ঠিক করনি। সুইসাইড সবকিছুর সমাধান হয় না। জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তা নিয়ে ভেবে নেওয়া উচিত, কিন্তু তুমি কখনো এমনটা ভাবোনি। না তো আদৃতকে আমার কাছ থেকে দূর করতে ভেবেছ, না তো হৃদিকাকে বিয়ে করতে, আর না তো সুইসাইড করার আগে। সবকিছুর পরিমাণ দেখে নিয়েছ? কিছুই ভালো হয়নি।
যা হবার হয়ে গেছে আদৃশ, তুমি চাইলেই এখন কিছু ঠিক করতে পারবে না। সবকিছুর সমাধান যদি মৃত্যু হতো তবে আমাকে তো সেই 6 বছর আগেই মরে যাওয়া উচিত ছিল। ধৈর্য ধরলে জীবন অনেক কিছুই দিয়ে যায় আদৃশ। যাক গে, এখন আর কিছু করার নেই। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আদৃশ। যেভাবে পারো জীবনটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি তোমার জন্য এর থেকে বেশি কিছু করতে পারবো না। আমি জীবনে অনেক এগিয়ে গেছি। আমার শরীর ও মনে এখন শুধু মিশে আছেন আদৃত, আর তুমি এখন আমার জন্য পরপুরুষ মাত্র। আশা করি তুমি বুঝতে পেরেছ আমার কথা। আদৃত আদৃশের কেবিনের বাইরে পায়চারি করছে, মনের ভিতর তার উথাল পাতাল ভাবনা। আখিকে অনেক আগে ভিতরে ঢুকতে দেখেছে। আখি আদৃশের পাশে গেছে, কথাটা ওর বুকের জ্বালাতনের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। জানে আখি তার জায়গা কাউকে দিবে না, তবুও আখিকে নিয়ে ঈর্ষা ধরে রাখতে পারে না সে। এবার আর নিজেকে আটকাতে না পেরে ভিতরে ঢুকে গেল। আখি আদৃশ দুজনই তার দিকে তাকালো। আখিকে আদৃতের পাশে বসে থাকতে দেখে আদৃতের বুকে আধেক দফা মোচড় দিয়ে গেল। খুব কষ্টে নিজেকে আয়ত্ত করে বলল, আখি আদৃশকে দেখা হয়ে গেলে চলো, কাজ আছে। ভাই এমনিই তো জীবনভরের জন্য পেয়ে গেছো ওকে, একটু সময়ের সহানুভূতিতে কি অধিকার জমাতে পারি না আমি? আদৃশের বলা উক্ত কথায় তার জন্য খারাপ লাগল আদৃতের। খুব কঠিন হলেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায় বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আদৃত নিরাশ চেহারায় বেরিয়ে গেল কেবিন থেকে। আখি বুঝতে পারল তার অনুভূতি। রাত 12টা, আদৃত বিছানায় হেলান দিয়ে বসে বই পড়ছে। হঠাৎ টান দিয়ে আখি বইটা সরিয়ে দিয়ে তার কোলে এসে বসল। আদৃত প্রতিক্রিয়াহীন হয়ে তাকিয়ে আছে আখির দিকে। কি হয়েছে এই চোখা নাকটার? এমন চুপসে আছে কেন? কি হবে? কিছুই হয়নি। ব্যর্থ চেষ্টা করবেন না ডা সাহেব, বয়সে আপনার থেকে ছোট হতে পারি বোধগম্যে নয়, ভালোবাসি আপনাকে, আপনার না বলা কথাও অনুভব করে নিতে জানি। তারপর আখি আদৃতের বুকে মুখ গুজে বলল, আমি শুধু আপনাকে ভালোবাসি ডা আদৃত। ব্যথা ভরা সহানুভূতির টান কখনো ভালোবাসার সমতুল্যে মান পায় না। আদৃশের জন্য যদিও আমার মনে কিছু থেকে থাকে, তা একটা তিক্ত টান যা সময়ের সাথে ফুরিয়ে যাবে। যখন ভালোবাসার অনুভূতি বুঝতে অক্ষম ছিলাম তখনও তোমায় ভালোবেসেছি। ভালোবাসার মানে তোমার থেকে জানতে পেরেছি, ভালোবাসতে শিখেছি তোমার কাছেই। হারিয়ে গিয়ে বিচ্ছেদের ব্যথা গায়ে মেখেছি, নিয়েছি বিষাদময় নিঃশ্বাস। বছরের পর বছর তিক্ততায় কাটিয়ে অবশেষে পেয়েছি তোমায়। অযৌক্তিক হিংসুটে ভাবটা কি সত্যি অযৌক্তিক হবে আজ আমার? আলতো হেসে মাথা তুলল আখি। আমাকে আমার মতোই বোঝাতে চাইছেন? কিছুই বোঝাতে চাই না আখি, শুধু জানাতে চাই এই মন তোমার নেশায় পাগল। এ মন জানে তার ভাগটা আর কেউ নিতে পারবে না, তুমি শুধুই তার। তবুও করে অভিমানী জেদ। দোষ কি তার বড্ড? আমি তোমাকে বিশ্বাস করি আখি, নিজের থেকেও বেশি। মনকে না হয় তার হালেই ছেড়ে দাও, একে বোঝানো নিরর্থক। আখি এবার এগিয়ে গিয়ে আদৃতের কপালে চুমু কাটল, অতঃপর তার দুই গাল বরাবর ভালোবাসার পরশ মেখে বলল, ভালোবাসি। আমিও ভালোবাসি সুখ। রাত 2টা, আদৃতের উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছে আখি, গায়ে আদৃতের শার্ট জড়ানো, আঙুলে তার বুকে কাল্পনিক কিছু আঁকিবুকি করতে করতে আনমনা হয়ে জিজ্ঞেস করল, আমি আমার সারনেম চেঞ্জ না করলে সমস্যা হবে আপনার? জানো তোমার মধ্যে আমার সবথেকে পছন্দের দিক কোনটা? কোনটা? এই তোমার আত্মনির্ভরশীলতা আর আত্মসম্মান। যে মেয়ে খান বংশে জন্মগ্রহণ করেও সে উপাধি মাথায় নেয়নি, জন্ম দিয়েছে নিজের এক আলাদা সত্তা, বিয়ের পরও স্বামীর উপাধি নিতে চায়নি, নিজেকে আলাদাভাবে তুলে ধরেছে পৃথিবীর সামনে। সত্যি বলতে আখি, আমি কখনো তা কল্পনাও করতে পারি না তুমি আমার পরিচয় পরিচিতি পাও। তুমি যে নিজেই এক আলাদা পরিচিতি। আমি চাই সমাজের লোক তোমাকে আমার স্ত্রী হিসেবে না, আমাকে তোমার স্বামী হিসেবে জানুক। তা আমার একটা আবদার আছে কিন্তু।
কি বলুন তো? এই আপনি করে ডাকটা বাদ দিয়ে তুমি করে বলবে। আমি তা পারব না। কেন? কারণ আমার অভ্যেস হয়ে গেছে আপনাকে আপনি করে ডেকে, তাছাড়া আপনি ডাকটা যেমন সম্মাননায় প্রকাশ পায় তেমনি অগাধ ভালোবাসার সাক্ষ্য দিয়ে যায়। তবে আমিও তোমাকে আপনি বলে ডাকব। একটা ঘুষি দিয়ে এই চোখা নাক বোচা করে ফেলব যদি আপনি করে ডেকেছেন তো। এই অধিকার শুধু আমার আর আমিই ডাকব। মাগো বউ নামক এ কেমন প্রলয় সাথে নিয়ে ঘুরি আমি। আমি প্রলয়, জান কথা নেই। আরে আমার লক্ষ্মী বউটা রাগ করেছে, এখনই ভেঙে দিব সব রাগ। ছাড়ুন আমায়, গুঁতো দিয়ে পেট ফুটো করব। ডাক্তার আছি সেলাই করে নিতে পারব। ছাড়ুন, হা 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 হা। দেখতে দেখতে কেটে গেল 3টে মাস, এরই মধ্যে আখি আদৃত সুইজারল্যান্ড ঘুরে আসলো হানিমুনে। অনেক ভালো কাটছে তাদের দিন, আদৃশ বেশ সুস্থ হয়েছে, এক পা ভেঙে যাওয়াতে ওয়াকিং স্টিক ব্যবহার করে হাঁটে, নিজের অবস্থাতে কোনো খারাপ লাগা নেই তার, আল্লাহর দেওয়া সাজাতে বেশ খুশি হয়েছে সে। নিজের হাতে নিজের জীবন শেষ করে গেছে তিক্ত এই সত্য মানতে হবেই তাকে। আখি ছাড়া তার জীবনে অন্য কোনো সুখ যে তার আর এমনিতেই চাই না। নিজের কাজে যোগ দিবে আবার ভাবছে, যতদিন বাঁচার এভাবেই বেঁচে থেকে মৃত্যুর অপেক্ষা করবে ভেবে নিয়েছে, আল্লাহর ইবাদত করে বাকি জীবন পার করে দিবে। পুরো সম্পত্তি আদৃশ লিখে দিয়েছে আদিলের নামে। আদৃশের করুণ পরিণতি দেখে তার পরিবারও আর তার থেকে দূরে থাকতে পারেনি, তারা চলে এসেছে আদৃশের কাছে। আদিলের ব্যবসায় অনেক উন্নতি হয়েছে, এখন নিজের সাথে পরিবারের সবার দায়িত্ব সে নিজের ঘাড়ে নিয়েছে। আদৃশের দেখাশোনা এতদিন তার পরিবারই করেছে, খারাপ এ সময়ে অবশেষে নিজের একান্ত আপনজনদের গুরুত্ব বুঝতে পেরেছে আদৃশ। আখি আদৃত এর মধ্যে বেশ কয়েকবার এসে দেখে গেছে আদৃশকে। এদিকে মাইশা একটা মেয়ে সন্তানের জননী হয়েছে, খান বংশে আবারও একটা মেয়ের আগমনে হৈহুল্লোড় পড়ল পুরো খান ম্যানশন জুড়ে, তাতে আখির অবদানটা বেশি ছিল। শুভ্রতা আবারও কনসিভ করেছে। এদিকে আখির আঙ্কেল ডাকে নারাজ হলেও আরিয়ান মির্জা, উনাকে আব্বু বলে ডাক্তার আবদার রাখলেন। আদৃতের আজকে হঠাৎ একটা এমার্জেন্সি থাকায় হাসপাতাল থেকে আসতে দেরি হল, আখিকে সে আগেই পাঠিয়ে দিয়েছে। শায়লা আর আরিয়ান মির্জা ইশিকার বাড়িতে বেড়াতে গেছেন, আজকে থাকবেন জানে আদৃত। বাড়িতে ঢুকল তবে আখিকে পেল না, কর্মচারী হালিমাকে জিজ্ঞেস করল। হালিমা আখি কোথায়? জানি না স্যার, আসার পর থেকে আর নিচে নামতে দেখিনি উনাকে। আচ্ছা আমি দেখছি। আদৃত সিঁড়ি বেয়ে উপরে উঠল, আখি বলে ডাকছে তবে তার কোনো সাড়া শব্দ নেই। কক্ষের পানে এগিয়ে গেল, দরজা আজানো, ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলে দেখতে পেল পুরো কক্ষ অন্ধকার, বিছানার উপর একটা বড় আকারের টেডি বিয়ার রাখা, তার শরীরে বিভিন্ন রঙের রঙিন বাতি জ্বলছে যার আলোতে তার কোলে রাখা স্পষ্ট একটা কাগজ দেখা যাচ্ছে। আদৃত আখি নামে 2-3বার ডেকেও সাড়া না পেয়ে কৌতূহলবশত এগিয়ে গেল সেদিকে, বুঝতে পারল একটা রিপোর্ট, হাতে নিল ওটা, অতঃপর ফোনের টর্চ জ্বালিয়ে তা পড়তে নিলে মুহূর্ত যেন থমকে গেল আদৃতের সেখানেই, চোখ বেয়ে সাথে সাথে গড়িয়ে পড়ল সুখের জল। ঘরের বাতি জ্বলে উঠল, সামনে দাঁড়িয়ে আছে আখি, মুখে একফালি হাসি নিয়ে, আদৃত ছুটে গিয়েই জড়িয়ে ধরল তাকে। কি হয়েছে ডা সাহেব? ডোজটা কি খুব বেশি হয়ে গেল? তুমি নামা হতে পারবে না? তবে এই রিপোর্টটা, আপনি কি এমন কোনো রিপোর্ট দেখেছিলেন যেখানে লিখা আমি মা হতে পারব না? কিন্তু আদৃশ তো তোমাকে এই দোহাই দিয়েই দ্বিতীয় বিয়ে করেছিল, মিডিয়াতে তো এই নিউজ ছড়িয়ে আছে। আপনি কি মিডিয়া বা আদৃশকে জিজ্ঞেস করেছিলেন কখনো যে তারা আমার রিপোর্ট দেখেছে কি না? আরে আদৃশের বিয়ে করার শখ জেগেছিল তাই বিয়ে করেছে, আর মিডিয়া এরা তো নিউজের নামেই গুজব ছড়াতে বেশি পছন্দ করে। তবে তুমি সেদিন বাবাকে বলনি কেন? আর আমাকে কেন বলনি? আব্বুকে বলিনি আত্মসম্মানবোধ থেকে, আর আপনাকে বলিনি সারপ্রাইজ দিব বলে।
যদি তখন বলে দিতাম তবে আজ এতটা আশ্চর্য লাগতো না যতটা এখন লাগছে। এসব তুমিই পারো একমাত্র। আই লাভ ইউ। তুমি জানো না তুমি আমাকে কত বড় সুখ পাইয়ে দিয়েছ। আই লাভ ইউ মোর। খবরটা পেয়ে সবাই খুশি, চারিদিকে পড়েছে খুশির হৈহুল্লোড়। এদিকে আজ পাওয়া গেল আরও দুজনের লাশ। দুজনকে একই বিছানায় বিবস্ত্র অবস্থায় একটা চাদরের নিচে পাওয়া গেছে, দুজনেরই গলা কাটা। পাশে তাদেরই রক্তে বড় বড় করে লিখা, পরকীয়াকারীদের একটাই সাজা হওয়া চাই, মৃত্যুদণ্ড। প্রমত্ত অঙ্গনা। এদিকে আজকে ইন্সপেক্টর জিসান প্রমত্ত অঙ্গনা কেস ছেড়ে দিলেন। স্যার, আজকে আবারও 2টি খুন হল, আপনি কি সত্যিই আর প্রমত্ত অঙ্গনা কেস দেখবেন না? আরে না সুমন, আমি কেন কোনো ইন্সপেক্টরই এই কেস হাতে নিতে চায় না। 13 বছর থেকে 14 বছরে চলে এসেছে, তবে কেস তার জায়গায়ই। সিআইডি, র্যাব কোনো টিম বাদ যাচ্ছে না, কিন্তু কোনো খবর নেই। আমি আর এই প্যাচালে থাকছি না। আচ্ছা স্যার, আপনার কি খটকা লাগে না? সব পরকীয়াকারীদের প্রমত্ত অঙ্গনা মৃত্যুর সাজা দেয়, তবে আদৃশ হৃদিকাকে কেন দিল না? আদৃশের বিষয়টা তো মিডিয়াতে উঠে এসেছে, এমন তো নয় যে তার বিষয়ে প্রমত্ত অঙ্গনা জানে না। আদৃশের বিষয়ে জানি না, তবে হৃদিকাকে প্রমত্ত অঙ্গনা ছাড়েনি। ওর শরীরে ভাইরাস পাওয়া গেছে, ডাক্তারের থেকে জানা গেছে তা মনুষ্য সৃষ্ট, কিন্তু চাইলেও কেউ তার প্রতিষেধক বানাতে পারছে না, কারণ ওর শরীরে 2টা ভাইরাস দেওয়া হয়েছে, আর 2টা ভাইরাস ওর শরীরে ছড়িয়ে একে অন্যের সাথে মিলে গেছে, যার ফলে এদের আলাদা করে আলাদা ওষুধ বানানো সম্ভব হচ্ছে না। আমার মনে হয় এমনটা প্রমত্ত অঙ্গনাই করেছে। কিন্তু সবাইকে সে মৃত্যু দিলেও তাকে কেন দিল না? ওকে এত যন্ত্রণা দিয়ে জীবিত রেখেছে, নিশ্চিত হৃদিকা তার জন্য আলাদা কেউ না হলে তো এমনটা করত না। এমনও তো হতে পারে সে হৃদিকার পরিচিত কেউ, যার অনিষ্ট হৃদিকা করেছে, আর তার ফলস্বরূপ তাকে এমন সাজা দেওয়া হয়েছে। এমনটা হলে সন্দেহ যায় প্রথমত আখির উপর। তবে আখিকে আমরা জবাবদিহি করলে পারি না সুমন, কোনো প্রমাণ ছাড়া আমরা এত ক্ষমতাসম্পন্ন কাউকে জবাবদিহি করতে পারব না শুধু অল্প একটু সন্দেহের জোরে। আখির এতটা ক্ষমতা যে উপযুক্ত প্রমাণ ব্যতীত ওকে হেনস্থা করা মানে আমার জব হুমকিতে ফেলা। তাছাড়া ওর আশপাশে যা নাম ডাক, প্রতি বছর বিপুল পরিমাণ টাকা দেশের বিভিন্ন অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে যায় আখির অ্যাকাউন্ট থেকে। দেশের বড় অংশের জনসমর্থন আছে ওর পক্ষে, বুঝতে পারছো, এখানে সন্দেহের বশে কিছুই হবে না। আখির বিরুদ্ধে আমরা অনেক ইনভেস্টিগেশন করেছিও, কিন্তু শূন্য হাত ছাড়া আমরা কখনোই ফিরিনি। তাছাড়া হৃদিকাকে যে প্রমত্ত অঙ্গনাই ভাইরাস দিয়েছে তারও তো কোনো প্রমাণ নেই, সবই আমাদের চিন্তা মাত্র, বাস্তবে আমরা কিছুই করতে পারিনি এখন অবধি। আখির 9ম মাস চলছে, আখির সাথে ছায়ার মতো লেগে থাকে মির্জা বাড়ির প্রতিটা মানুষ, সেবা যত্ন আর পরিচর্যার কোনো কমতি নেই তার প্রতি কারো। সাথে একজন নার্স রাখা হলেও আদৃত নিজেই থাকছে তার কাছে বেশিরভাগ সময়। শেষের এই মাসে হাসপাতালে এমার্জেন্সি ছাড়া যায় না সে। নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে আখির জীবনে এমন কিছু সংখ্যক মানুষকে পরিবার হিসেবে পেয়ে। শুভ্রতা, আদিল, জাহানারা রহমান প্রায়ই আসেন আখিকে দেখতে। আদৃশের সাথে আর কথা হয় না আখির। আজ আখি বাগানের দিকটায় হাঁটছে, সাথে তার নার্স। আদৃত হাসপাতালে গেছে একটু আগেই। আখি হাঁটছিল, হঠাৎ আদৃশকে সামনে দেখতে পেল, জলভর্তি চোখে দাঁড়িয়ে আছে। আরে আদৃশ, তুমি? শুনেছি তোমার টুইন বেবি হবে, তাই তোমাকে দেখার ইচ্ছেটা আর চেপে রাখতে পারিনি। যদি তোমার সমস্যা না হয় তবে কি আমি ওদের একটু ছুঁয়ে দেখতে পারি? আবদারটা আখির মনে বেশ অস্বাভাবিক অনুভূতির জন্ম দিলেও মানা করতে পারল না আদৃশকে। বরং অনুমতি দিলে আদৃশ তার হাতটা আখির পেটের উপর রাখল। আখি লক্ষ্য করল আদৃশের হাত তখন কাঁপছিল আর চোখ দিয়ে অশ্রুধারা বইছিল। জানো আখি, তুমি আগের থেকেও আরও সুন্দরী হয়ে গেছ। শুনেছিলাম গর্ভাবস্থায় মায়েদের নাকি আলাদা মায়াবী দেখায়, তোমাকে তো অতিরিক্ত মায়াবী লাগছে।
দেখলে তো নিয়তির খেলা, যে বাহানায় তোমাকে পীড়াদায়ক জীবন দান করেছিলাম আল্লাহ তা লিখে দিলেন আমার কপালেই। আজ তোমার কোল ঠিকই ভরে গেছে, আমিই নিঃস্ব হয়ে আছি। আদৃশ, শুকরিয়া করো, আল্লাহ প্রাণ রেখেছেন, তোমাকে প্রায়শ্চিত্তের একটা সুযোগ দিয়েছেন। জীবন থেমে যায় না আদৃশ, এমন তো জরুরি নয়। জীবনে বংশ বাড়াতে হলে, বাচ্চা নিতে হলে নিজের অংশেরই প্রয়োজন হবে। তুমি একটা বাচ্চা দত্তক নিতে পারো, যাতে একটা অনাথ পাবে মাথার ছায়া, তুমি পাবে জীবনে বেঁচে থাকার নতুন কারণ। সুখে দুঃখে খুনসুটিতে পেরিয়ে গেল 5টে বছর। হৃদিকার বিরুদ্ধে কোর্টে সাক্ষী হয়েছে তার নিজের পরিবার, আজিজ, আদৃশ ও আদৃশ আমিরুল এর পরিবার। সব সাক্ষ্য প্রমাণ সহিত হৃদিকার সাজা ছিল মৃত্যুদণ্ড, তবে ও শারীরিক ও মানসিকভাবে অসুস্থ প্রমাণ হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হল। ওকে একটা পাগলাগারদ পাঠিয়ে দেওয়া হল আইনি ব্যবস্থায়। কখনো ওর ভালো হওয়ার কোনো দিক দেখা গেলে ওকে জেলে নিয়ে আসার আদেশ রয়েছে। এদিকে হৃদিকার চুল এবং দাঁত সব পড়ে গেছে, চামড়া শুকিয়ে গেছে, চোখের পাপড়িসহ ভ্রুয়ের চুলগুলো পড়ে গেছে, নখগুলো সব উঠে গেছে। তাকে দেখতে এতটা ভয়ঙ্কর লাগে যে কেউ ওর সামনে যেতে চায় না, কেউ কথা বলে না ওর সাথে। সারাদিন বোঝা হিসেবে পড়ে থাকা ছাড়া ওর কোনো কাজ নেই। আদৃশ একটা মেয়ে বাচ্চা দত্তক নিয়েছে, নাম দিয়েছে তার আরুষি। আদৃশ কখনো আখির সাথে বসে নিজের বাচ্চাদের নাম নির্বাচন করেছিল। যদিও আখি নেই তার জীবনে, তবে তার স্মৃতিতে বাচ্চাটির নাম রাখল আরুষি। আরুষি বলতেই আদৃশের প্রাণ। আদৃশের সবকিছু জুড়েই এখন আরুষির বসবাস। 10 মাস বয়স থেকে ওকে লালন পালন করছে আদৃশ। আজ তার বয়স 5 বছর 2 মাস। আদৃশ এবং আরুষির সাথে মাঝে মধ্যেই দেখা হয় আখি, আদৃত ও তাদের বাচ্চাদের। আখি আদৃত স্বাভাবিকভাবেই আদৃশের সাথে দেখা করে, কথা বলে থাকে। আয়াত, 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 কি হয়েছে আমার সুখপাখিটার? আমার মেয়েটার উপর এমন হিটলারি জারি কেন করছে? জানেন আপনি কি করেছে ও? পাশের বাড়ির মিজান চাচার গাড়িতে কাদা মাখিয়ে এসেছে, উনি আমাকে এসে নালিশ দিয়ে গেছেন। মাম্মা, মাম্মা, জলদি চলো মাম্মা। আয়াত খেপেছে। কি হয়েছে আহনাফ? কি করছে ও? মাম্মা, আমি আর আয়াত ক্রিকেট খেলছিলাম পাশের মাঠে। হঠাৎ পাশের বাড়ির 2 ছেলে ইরান ঈশান, দুজন আমাদের সিনিয়র, ক্লাস 3তে পড়ে, ওরা দুজন এসে আমাদের ব্যাট বল কেড়ে নিয়ে খেলতে চায়। আমি আসছিলাম তোমাদের নিয়ে যাব বলে, কিন্তু আয়াতের আগেই ব্যাট তুলে একজনকে মেরে বসেছে, একজনকে বল দিয়ে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। আমি আটকাতে পারিনি, ওদের হয়তো আরও মারছে। প্লিজ তোমরা চলো, এই আয়াতকে নিয়ে আর পারি না। আদৃত, আখি দুজনই ছুটে গেল সেদিকে। দেখল গিয়ে আয়াত মারামারি করছে ছেলে দুটোর সাথে। ছোট্ট একটা মেয়ে হলেও দুজনকে বেশ জব্দ করেছে। একজনকে কামড়ে ধরেছে তো একজনকে খামছে ধরেছে। আখি আদৃত ছুটে গিয়ে ওদের থামায়। সব দিক ঠিকঠাক করে আয়াতকে নিয়ে বাড়ি আসে দুজন। আখি, বাচ্চা তো যেতে দাও। আপনি একটাও কথা বলবেন না? এই আপনার আশকারা পেয়ে ও মাথায় চড়ে বসেছে। চুপচাপ বলো আয়াত, মিজান চাচার গাড়িতে কাদা কেন মাখিয়েছ? ওই ছেলে দুটোকে এভাবে কেন মেরেছ? মাম্মা, মিজান নামক দাদুর গাড়ির পাশ দিয়ে মাঠে খেলতে যাচ্ছিলাম আমি গত পরশু। তখন শুধু শুধু উনি বলেন আমি নাকি উনার গাড়িতে ধুলা দিয়েছি, যেখানে উনার গাড়িতে আগে থেকেই ধুলা ছিল। আমি মানা করলে আমাকে বকাবকি করেন, বলেন আমার নামে নাকি নালিশ করবেন তোমার কাছে। এখন নালিশই যখন করবেন, মিথ্যে নালিশ কেন করবেন যেখানে আমি কোনো দোষ করিনি? তাই কাদা মাখিয়েছি। মিথ্যে নালিশে বকা খাওয়া থেকে তো সত্য নালিশে বকা খেলে বেশি শান্তি লাগবে। তুমি বলো, ওখানে কি আমার কোনো দোষ ছিল? আর ওই ছেলে দুইটা আমাদের ব্যাট বল কেড়ে নিচ্ছিল। আহনাফ আটকাতে গেলে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমাদের জিনিস কেড়ে নিবে আর আমাদেরই মারবে, তাই রাগ উঠে গেছিল। রাগ উঠে যায় তোমার এই বয়সে? এভাবে মারবে তুমি মানুষকে? বেয়াদবি করবে তুমি? তুমি আমায় এসে বলতে পারোনি? আমি বলিনি রাস্তাঘাটে মারামারি, অসভ্যতা না করতে?
সরি মাম্মা, কিন্তু আমার রাগ উঠে যায়, আমি কি করব বলো? তোমাকে তো আমি। পাপা। আয়াত গিয়েই আদ্রিতের পিছন লুকিয়ে যায়। আজ থেকে বাড়ির বাইরে খেলতে যাওয়া বন্ধ। বাড়িতে এত জায়গা থাকা সত্ত্বেও বাইরে খেলতে হবে তোমাদের? খবরদার যদি গার্ডদের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছ তো। হয়েছে, আখি যেতে দাও, আমি ওকে বুঝিয়ে বলবো। আয়াতকে কোলে নিল আদ্রিত। প্রিন্সেস রাগ উঠে গেলেই তো তাকে উঠতে দেওয়া যায় না, আমাদের তাকে দমন করতে হয়। মারপিট, অসভ্যতা এসব ভালো ব্যক্তিত্বের সাথে যায় না। তুমি না আমার গুড গার্ল, আর গুড গার্লকে এসব মানায়। সরি পাপা, আমি সামনে থেকে খেয়াল রাখব। এই তো আমার গুড গার্ল। আই লাভ ইউ পাপা, উম্মাহ। আদ্রিতের গালে চুমু কেটে তার কোল থেকে নেমে আখির কাছে যায় আয়াত এবার। মাম্মা, আই এম সরি, আর এমনটা হবে না, কোলে নাও না আমায়। আখি আয়াতকে কোলে নিলে আয়াত আখির গালেও একটা চুমু কাটে। আই লাভ ইউ মাম্মা। হয়েছে, এবার তোদের বিচারকার্য শেষ হলে আমার সোনাদের এদিকে দে। হেসে বললেন শায়লা মির্জা। যাও দাদু দিদুর সাথে, আর হ্যাঁ, একদম দুষ্টুমি করে উনাদের পেরেশান করবে না, এই বলে দিলাম। ভাইয়ার মতো শান্তশিষ্ট থাকবে। কি মাম্মা, তোমার ছেলে তো একটা গোমরা ভিতুর ডিম, ওর মতো আমায় হতে বলো না তো। কথাটা বলেই আয়াত এক ছুটে চলে গেল। আরিয়ান আর শায়লা মির্জা হাসতে হাসতে চলে গেলেন। ছেলেটা আমার যেমনই হোক না কেন, মেয়েটা কিন্তু তোমারই ফটোকপি। এটাই তো ভয় আমার, শুকনো মুখে বলল আখি। রাত 1টা, বাচ্চাদের ঘুম পাড়িয়ে এই মাত্র বিছানা নিয়েছে আখি আদ্রিত। আদ্রিতের বুকে শুয়ে আছে আখি। ডা সাহেব। হুম। আমার না আয়াতকে নিয়ে খুব ভয় হয়। এই বয়সে এত রাগ জেদ, এতে ভয়ের কি আখি? যতটুকু জানি তুমিও তো ছোটবেলায় এমনই ছিলে, তাছাড়া ও তোমারই প্রতিচ্ছবি, আর তুমি তো আমার জানামতে নিজের সীমালঙ্ঘন করে গিয়ে কিছু করনি, কোনো অন্যায় করনি নিজে জেনে শুনে। বরং তুমি সকল সিদ্ধান্ত খুব ভেবে চিনতে ঠান্ডা মাথায় নাও, ও স্পেশাল চাইল্ড, যেমনটা তুমি ছিলে। আহনাফ সারাদিন পড়ালেখা করে যতটুকু জ্ঞান আয়ত্ত করতে পারবে না, ও তা 10 মিনিটে করে দিতে সক্ষম। ওর বয়সের বাচ্চাদের তুলনায় ও সবকিছুই বেশি বুঝে, তাই ওকে কিছু বিষয়ে ছাড় দেওয়া বড় জিনিস হবে কি? এটা তো ওর ভালো লক্ষণ। এত কিছু ভেবো না, আল্লাহ সব ঠিক রাখবেন। ঘুমিয়ে পড়ো, সকালে হাসপাতাল আছে। এটাই তো ভয় আদ্রিত, ও আমার মতো হয়েছে, মনে মনে ভয় পাই ও আমার পথেই না চলে আসে আবার। যতই হই না কেন, দিন শেষে আমি একজন মা। আমি জানি আখি তুমি কিসে ভয় পাচ্ছ। তুমি ভয় পাচ্ছ আয়াত তোমার মতো কোনো প্রমত্ত অঙ্গনায় না পরিণত হয়, কিন্তু আমার তাতে কোনো আপত্তি নেই। তোমার মতো প্রমত্ত অঙ্গনা বাংলাদেশের প্রতি ঘরে জন্ম নিলে পৃথিবীর রূপটাই পাল্টে যাবে। নিজেকে নিয়ে গর্ব হয় আমি প্রমত্ত অঙ্গনার স্বামী, আরও একজন প্রমত্ত অঙ্গনার বাবা হলে দোষ হবে কি তাতে? হ্যাঁ আখি, সেদিন যখন তুমি হৃদিকাকে সবকিছু বলছিলে তখন আমার জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু তোমাকে কথা বলতে শুনে আমি আর প্রতিক্রিয়া করিনি, কারণ আমি জানতাম তোমার ষষ্ঠ ইন্দ্রিয়ের সক্ষমতা খুব প্রখর। যাক, সেদিন তোমার কথাগুলো শুনতে পেয়েছিলাম, কিন্তু তোমাকে বুঝতে দেইনি। আর কখনো বুঝতে দিব না। তোমার রহস্য না হয় রহস্যই থাকলো পৃথিবী সহিত আমার কাছেও, আমার যে এই রহস্যময়ীকেই বেশি পছন্দ। আমি জানি আদ্রিত, আপনি জানেন আমি প্রমত্ত অঙ্গনা, কথাগুলো আমিই আপনাকে জানিয়েছি, কারণ আপনি আমার প্রথম ভালোবাসা। আপনাকে যতটা ভালো আমি বাসি তার থেকে বেশি বিশ্বাস করি, তাই আপনার থেকে জিনিসটা লুকোতে চাইনি। সেদিন আমি বুঝতে পেরেছিলাম আপনার জ্ঞান ফিরেছে, আমার ষষ্ঠ ইন্দ্রিয়ের ক্ষমতাকে ফাঁকি দিতে আপনি পারেননি, কিন্তু আমি কখনো আপনাকে বুঝতে দিব না যে বিষয়টা আমি জানি। আপনি আমার রহস্য মনে চেপে রাখলেন, আর আমি না হয় আপনারটা রাখলাম। সত্যিই আজ নিজের ভাগ্যের উপর নিজেরই হিংসে হয়, এত ভালো ভাগ্য কি করে পেলাম।
আপনার মতো কাউকে জীবনে পাবো কখনো কল্পনায়ও ভাবিনি। জীবনের প্রতি পদে এভাবে সাথে থাকার, এভাবে ভালোবাসার মতো সাথী যেন আল্লাহ সবাইকে দেন। সেদিন সবকিছু জেনেও আমার সাথে ছায়ার মতো থেকেছেন, আমাকে ভালোবেসেছেন, আমার জীবনের আসল সত্যটা জেনেও তাকে মিথ্যে বানিয়ে মানিয়ে নিয়েছেন। আর কিছুই চাই না আমার, আপনি হলেই চলে। সেদিন যে বিশ্বাসে কথাটা আমি আপনাকে জানিয়েছিলাম, আপনি সে বিশ্বাস অটল রেখেছেন। প্রমাণ করেছেন আরেক দফা আপনিই আমার জীবনের সবথেকে বেশি আপনজন। আজ হাসপাতালে চিকিৎসা প্রদানের আগেই প্রাণ যায় একটা 12 বছরের মেয়ের, ধর্ষণের শিকার হয়েছে সে। মেয়েটির মা চিৎকার করে কাঁদছেন আর বলছেন, রাক্ষসগুলো কেড়ে নিল আমার মেয়েকে। নিজেরা শান্তিতে বেঁচে আছে, আমার মেয়েটাকে ছিঁড়ে খেয়ে। আল্লাহ তুমি তাদের দেখো আল্লাহ। সাদা বিছানা মেয়েটির রক্তে লাল বর্ণ ধারণ করে আছে। সারা শরীরে নখ আর কামড়ের দাগ। মেয়েটির উন্মুক্ত চোখগুলো যেন ডেকে ডেকে বলছে আখিকে, আপু ওরা আমায় ছাড়েনি, শকুনের মতো ছিঁড়ে খেয়েছে আমায়, তুমিও ওদের ছিঁড়ে খেও, ওদের একদম ছেড়ো না। রাগে বিষাদে আখির চোখ বেয়ে পড়ল টপটপ করে জল, যা আদৃত দেখতে পেল স্পষ্ট। বুঝতে পারল এই জল নাশকদের নাশ হয়ে বয়ে পড়েছে, ছাড় পাবে না কেউ এবার। দুজনই পালিয়ে বেড়াচ্ছে। আখি নিজে খোঁজ নিয়েছে ওদের, অবশেষে জানতে পেরেছে তাদের গা ঢাকা দিয়ে লুকনোর স্থান। প্রায় 4 দিন লেগেছে আখির তাদের সঠিক খোঁজ নিতে। রাত 2টা, একটা ঝুপড়ি ঘরে শুয়ে আছে দুটি লোক, পুলিশের হাত থেকে বেঁচে এখানে ঠাঁই নিয়েছে দুজন। নির্দ্বিধায় শুয়েছিল তারা। হঠাৎ একজন কক্ষে কিছুর নড়াচড়া শুনলে উঠে বসে, অপরজনকেও ডেকে তুলে, এই বিজু, ঘরে যেন কেউ আছে। কে হবে এত রাতে? তখন ঘরের ছোট জানালা দিয়ে বাইরে থেকে আগত জ্যোৎস্নার আলোতে দুজন কারো অবয়ব দেখতে পায় নিজেদের ঠিক সামনেই। ভীতু কণ্ঠে দুজনই বলে উঠে, কে তুমি? প্রমোদ তো অঙ্গনা, তোদের নাশ। আরও 2টি লাশ পাওয়া গেল আজ, লাশের পাশে লিখা, মায়ের বুক খালি করা ধর্ষককারীদের বেঁচে থাকা মানায় না। প্রমোদ তো অঙ্গনা। গত 5 বছরে বেশ কয়েকজন ইন্সপেক্টর আগ্রহবশত প্রমোদ তো অঙ্গনা কেস হাতে নিলেও এখনও কেস ঝুলন্ত। মিডিয়া থেকে সাধারণ জনগণ অবধি সবাই চায় প্রমোদ তো অঙ্গনা এভাবেই অন্যায়ের প্রতিরোধ করে যাক। দেশে জন্ম নিয়েছে প্রবল জনসমর্থন প্রমোদ তো অঙ্গনার পক্ষে, যার ফলস্বরূপ তাকে ধরার আগ্রহ কম হয়ে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসনেরও। আজ আয়াত আহনাফের 5মতম জন্মদিনে অনেক বড় অনুষ্ঠান রাখা হয়েছে মির্জা হাউজে। অনেক মেহমান এসেছেন সেখানে। তবে অনুষ্ঠান শুরুর প্রথম থেকেই আখি লক্ষ্য করছে একটি মেয়ে আদৃতের সাথে বেশ ঘেঁষাঘেঁষি করার চেষ্টা করছে। তবে আদৃত তাকে কোনো পাত্তা দিচ্ছে না, বরং এড়িয়ে যাচ্ছে। হঠাৎ একটা কল অ্যাটেন্ড করতে আদৃত একা একটা কক্ষের দিকে গেলে মেয়েটিও পিছু যায়, আখিও পিছু নেয় তাদের। আদৃত ফোনে কথা বলে আসতে নিবে তার আগেই মেয়েটি তাকে পিছন থেকে জড়িয়ে ধরে, আদৃত সাথে সাথে ধাক্কা দিয়ে তাকে ফ্লোরে ফেলে দেয়। এটা কোনো ধরনের ব্যবহার তানজিন? আমি তোমাকে ভালোবাসি আদৃত, তুমি যা চাইবে তাই পাবে আমার কাছে, প্লিজ একবার হ্যাঁ বলো, তোমার স্ত্রী কিছুই জানবে না। আর একবার যদি এই কথাটা তোর মুখে শুনি বা তোকে আমার আশপাশে দেখি তবে আমি ভুলে যাব তুই একটি মেয়ে। আমি আখিকে ভালোবাসি, আমি শুধুই ওর, এক নারীতেই আমার বাস, আর সেই নারীতেই আমার নাশ। ওর আর আমার মধ্যে তৃতীয় কেউ ঢুকতে চাইলে তাকে শেষ করে দিতেও দুবার ভাবব না আমি। চুপচাপ চলে যা, নইলে গার্ড ডেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব আমি। মায়ের বান্ধবীর মেয়ে ভেবে এতদিন কিছু বলিনি, তাই বলে ভাবিস না তুই সুযোগ পেয়ে যাবি। অতিরিক্ত রাগে আদৃত এক প্রকার গর্জে কথাগুলো বলে বেরিয়ে গেল। আদৃতকে আসতে দেখে আখি লুকিয়ে গেল। অতঃপর আলতো হাসল। রাতে আখি বিছানা গোছাচ্ছিল ঘুমানোর জন্য। তখন আদৃত তাকে নিজের পাশে বসিয়ে বলল, আখি আমি তোমাকে একটা কথা বলতে চাই। হুম বলেন। ওই যে মায়ের বান্ধবীর মেয়ে তানজিন,
কয়েকদিন ধরে আমার পিছু ঘুরঘুর করছিল, আমি পাত্তা দেইনি, কিন্তু আজকে সব লিমিট ক্রস করে ও আমাকে জড়িয়ে ধরেছিল, তখন আমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিই, কিছু কড়া কথাও শুনিয়ে দেই। কি? ও আপনাকে জড়িয়ে ধরেছিল? আপনি সুযোগ না দিলে এমনিই জড়িয়ে ধরবে। আমি কোনো সুযোগ দেইনি আখি। আর দেওয়ার হলে তোমাকে কেন সবকিছু বলতাম। বলছেন যাতে আপনি সত্যিই অন্যত্র গেলে আমি আপনার উপর বিশ্বাস রাখি, ভালো করে জানি আমি আপনার মতো পুরুষদের। আমার মতো পুরুষদের মানে? আমার চরিত্র কি খারাপ পেয়েছ তুমি? অনেক কিছুই। আদৃত জবাবে কিছুই বলল না, ছলছল নয়নে আখির দিকে তাকিয়ে অভিমান নিয়ে শুয়ে পড়ল একপাশ হয়ে। আখি মুখ চেপে হাসল। অতঃপর এগিয়ে গিয়ে আদৃতের গালে চুমু কাটল। হাতে মুছে দিল তার চোখের জল, তারপর তার কপালে চুমু দিয়ে বলল, ভালো করে ঝগড়াটাও করতে জানেন না আপনি, বরং অভিমান করে শুয়ে থেকে চোখের জল ত্যাগ দিতে জানেন। কয়েকটা কটু কথা শুনিয়ে দিলেই তো পারেন আমায়। এর মানে এসব ফাজলামো ছিল তোমার? তা নয়তো কি? হা 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 হা। সবকিছুতে ফাজলামো ভালো লাগে না আখি, জানো কতটা ভয় পাই আমি তোমাকে হারানোর, তাও আমার অনুভূতি নিয়ে মজা করতে ভালো লাগে তোমার। জানেনই তো কতটা বিশ্বাস করি আমি আপনাকে, তবে কেন এত ভয় পান? আর আপনার অনুভূতি তো সব আমার জন্য, তবে তা নিয়ে আমি মজা করব না তো কে করবে শুনি তানজিন? হা হা হা। তোমাকে না আমি। মাগো বাঁচাও, একটা চোখা নাকওয়ালা মেরে ফেলল আমায়। এখনই টেনে তোমার নাকটাও চোখা করছি, দাঁড়াও। আমার নাক এমনিতেই চোখা আছে, আর করতে হবে না। ছাড়ুন আমায় লুচ্চা পুরুষ। তোমার সাথে লুচ্চামি না করলে কার সাথে করব সুন্দরী? হা 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 হা। সমাপ্ত।